আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। রাজশাহী ইউনিভার্সিটি প্লাস এর এর পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের জন্য একটি থিসিস বেসড বা কনসেপ্ট বেসড আলোচনা রয়েছে। তো তোমরা যারা রিসেন্ট ঢাকা ইউনিভার্সিটির ঘ ইউনিটে পরীক্ষা দিলা, অর্থাৎ 23শে অক্টোবরে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে, সেই পরীক্ষাটির রেজাল্ট কত মার্ক পেলে আসলে চান্স পাওয়াটা নিশ্চিত, সে বিষয় নিয়ে আজকে কথা বলবো তোমাদের সাথে। অর্থাৎ আমাদের চান্স মার্ক কত। তো প্রথমত বলে নিচ্ছি যে ঢাকা ইউনিভার্সিটির 23শে অক্টোবরে অনুষ্ঠিত হওয়া এই ঘ ইউনিটের যে পরীক্ষার কোয়েশ্চেন প্যাটার্ন ছিল, এই কোয়েশ্চেন প্যাটার্নটা আসলে বলতে গেলে একটু হার্ডারই হয়েছে বা একটু কঠিনই হয়েছে, কারণ এখানে রিটার্ন পার্ট ছিল, এমসিকিউ পার্ট ছিল, সব মিলায়ে এই কোয়েশ্চেন প্যাটার্নটাকে হার্ড করেছে। এবং দেখা যায় ঢাকা ইউনিভার্সিটির ঘ ইউনিট এর ম্যাক্সিমাম স্টুডেন্টরাই কিন্তু ফেল করে। হ্যাঁ, যার কারণ হচ্ছে কোয়েশ্চেন প্যাটার্ন আসলে তাদের কাছে কঠিন মনে হয়েছে। যারা ভালো করে লেখাপড়া করেছ তাদের জন্য মোটামুটি এটা সাপোর্টিং এবং তাদের জন্য যদিও ইজি। তো যাই হোক, তো কনসেপ্ট বেসড ধারণার প্রথমেই বলতেছি কিছু আনুষঙ্গিক তথ্য। সেটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির টোটাল মার্ক হচ্ছে 120 মার্ক, যার 20 মার্ক হচ্ছে জিপিএ থেকে এবং 100 মার্ক হচ্ছে তোমরা যে পরীক্ষাটা দিলে এইটা। এই পরীক্ষাতে তোমাদের অ্যাটলিস্ট তোমরা যারা 100-র মধ্যে 60 মার্ক কাভার করতে পারবা, ইনশাআল্লাহ ধরে নেওয়া যায় তার চান্স পাওয়ার সম্ভাবনা প্রচুর বেশি। আর যারা 70+ মার্ক পাবা বা 65কে আপ করে যাবা, তো তাদের মোটামুটি ভালো কোনো সাবজেক্ট পাওয়ার মতো একটা স্টেট নিতে পারো, ভালো কোনো সাবজেক্ট পাওয়ার মতো একটা যোগ্যতা তৈরি করে নিতে পারো। আর তোমরা যারা অ্যাটলিস্ট 75+ মার্ক পাবা এই 100 এর মধ্যে, তাদের ইনশাআল্লাহ মোটামুটি র্যাঙ্কে বা শীর্ষস্থানে চলে যাওয়া সম্ভব। এবং যারা 80+ অথবা 85+ মার্ক পাবে এখানে, তাদের দেখা যাচ্ছে ইনশাআল্লাহ তারা ঢাকা ইউনিভার্সিটিতে স্ট্যান্ড করতে পারো। অর্থাৎ খুবই ভালো রেজাল্ট হইলে ঢাকা ইউনিভার্সিটির সেলিব্রিটি হয়ে যেতে পারো। তো আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছো, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম। তো তোমাদের জন্য আরও কিছু কথা রয়েছে। আসলে ঢাকা ইউনিভার্সিটির যে বর্তমান পরিস্থিতি, তো এই পরিস্থিতিতে যে এক্সামটা অনুষ্ঠিত হলো, এই এক্সামে যদি বাই চান্স আল্লাহ না করার তোমরা যদি চান্স না পাও, তাহলে এক্ষেত্রে তোমাদের কী করণীয় হবে, এ প্রসঙ্গে কিছু কথা বলি। ঢাকা ইউনিভার্সিটিতে তোমরা যদি চান্স না পাও, তাহলে আসলে এই যে চান্স পাওয়ার জন্য যে লম্বা ডিউরেশন বা স্থায়ী একটা সময় তোমরা ওয়েট করছো বা ওয়েট করবা রেজাল্টের জন্য, এটা কিন্তু মোটেও কাম্য না। এর মাঝ দিয়ে তোমাদের চেষ্টা করতে হবে পরবর্তী যে ভার্সিটির এক্সামগুলো আছে, এখানে সর্বোচ্চ ভালো ফলাফল কীভাবে নিয়ে আসা যাবে সেই প্রসঙ্গের বিষয় লক্ষ্য রেখে তোমাদের কিন্তু কাজ করতে হবে। অর্থাৎ প্রস্তুতিকে কোনো ক্রমেই থেমে রাখা যাবে না। হ্যাঁ, তো এই জন্য ওই যে ইউনিভার্সিটি তুমি এক্সাম দিতে যাচ্ছ, এই রেজাল্টের আশায় ব্যস্ত না থেকে সেই ইউনিভার্সিটির জন্য খাটাখাটি করতে হবে এবং সেই ইউনিভার্সিটি ওরিয়েন্টেড বা ইউনিভার্সিটি এর সাথে সঙ্গতিপূর্ণ যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো নিয়ে পড়াশোনা করতে হবে এবং প্রচুর প্রস্তুতিটাকে স্ট্রং করতে হবে। এবং মহান আল্লাহ তাআলা তোমার প্রস্তুতিকে স্ট্রং করা যদি দেখতে পারে, তাহলে ইনশাআল্লাহ তিনি চান্স দেওয়ার মতো একটা অবস্থা তোমাকে তৈরি করে দিতে পারবেন। তো আরও কিছু ইম্পর্ট্যান্টলি সাজেশন বা কিছু হিন্টস তোমাদের দিয়ে রাখি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সামনে পরীক্ষা হতে যাচ্ছে। তোমরা যারা অলরেডি ফর্ম তুলেছ, তাদের পরীক্ষাটা 7 নভেম্বর থেকে কিন্তু স্টার্ট হয়ে যাবে। পাশাপাশি অন্যান্য ইউনিভার্সিটি এর এক্সামগুলোও কিন্তু রয়েছে। ইভেন ঢাকা ইউনিভার্সিটির আদলে রয়ে থাকা 7 কলেজের অ্যাডমিশনটা কিন্তু এখনও পড়ে আছে। এছাড়াও আরও অনেক বিশ্ববিদ্যালয় আছে যেগুলো এখনও তাদের এক্সাম সিস্টেমটাকে স্টার্ট করে নাই। এই ইউনিভার্সিটিকে ফোকাস করে তোমাদের স্টাডিকে আরও হার্ডার করতে হবে। এবং যেহেতু এইখানে কয়েকটা ম্যাটার বা বিষয় জড়িত থাকে, ধরো যে তুমি পড়াশোনা খুবই করলা, এরকম অবস্থায় তোমার এক্সামের ঠিক সেই মুহূর্তে যে সময় তুমি এক্সাম দিবে, ওই সময় অসুস্থ হয়ে গেলে, আল্লাহ না করার, যদি এরকমটা হয় কেমন হবে বলো তো? এই জন্য হাইজিনকে মেনটেন করতে হবে বা নিজেকে সুস্বাস্থ্য এর মধ্যে নিজেকে এই প্রসিডিওরকে লক্ষ্য রেখে যেতে হবে। তো তৎপরবর্তীতে আরও কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশন, যে ভর্তি পরীক্ষাতে শুধুমাত্র যদি কেউ মেধাবী হয় তাহলে কিন্তু চান্স হয় না। ভর্তি পরীক্ষায় দরকার সর্বোচ্চ
প্রস্তুতি এবং লাকও এখানে অনেকটা ফেভার করে। এই জন্য দেখা যায় যে অনেকে মেধাবী অনেক প্রস্তুতি নিয়েও মাঝখানে গিয়ে যে চান্স না হওয়ার একটা টেন্ডেন্সি চলে আসে বা হয় না। তো এই বিষয়টা লাকের উপরও কিন্তু ডিপেন্ডেন্ট অনেকাংশেই। সুতরাং মহান আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করতে হবে যাতে এরকম বিষয়কে ওভারকাম করা সম্ভব হয়। তৎপরবর্তীতে আরও কিছু তথ্য তোমাদের জন্য রয়েছে যেগুলো তোমাদের হয়তো বা হেল্পফুল হবে। আমি চেষ্টা করছি আমার মতো করে তোমাদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। অর্থাৎ তোমাদের কোনো ক্রমে বসে থাকা আসলে যাবে না যতক্ষণ না একটা চান্স নিশ্চিত না হয়েছে। এবং এই জন্য আবারও বলছি যে ইউনিভার্সিটিতে আসন্ন ইউনিভার্সিটিতে পরীক্ষা হবে, এই ইউনিভার্সিটি ওরিয়েন্টেড যে কোয়েশ্চেন ব্যাংক আছে, কোয়েশ্চেন ব্যাংক মোটামুটি হারে সলভ করে যেতে হবে, কারণ এখান থেকে প্রচুর প্রশ্নের কিন্তু কমন পড়ে আমরা সাধারণত দেখে থাকি। তো এই বিষয়টাকে আমাদের ফোকাসে রাখতে হবে। এবং কমন যদিও না পড়ে এখান থেকে কোয়েশ্চেন কিন্তু এরকম অনুরূপ কোয়েশ্চেন পড়ে যেগুলো আসলে প্রশ্ন ব্যাংক সলিউশনের মাধ্যমে আমরা পেতে পারি। তো তৎপরবর্তীতে কিছু আরও ইম্পর্ট্যান্ট বিষয় তোমাদের জানানো উচিত, সেটা হচ্ছে এই চান্স পাওয়ার পর যে সাবজেক্ট বেসড যে সিস্টেমটা আছে। ধরো যে অনেকের এটা প্রশ্ন রয়েছে যে চান্স পাওয়ার পর আমি কোন সাবজেক্ট পাবো, এই বিষয়ে কিন্তু অনেকেই সন্দেহে থাকে। আসলে তুমি যে এক্সাম দিবা ভার্সিটিতে বাই চান্স আল্লাহ এর রহমতে যদি টিকে যাও, তৎপরবর্তীতে যে সাবজেক্টে ওই ভর্তি পরীক্ষায় তুমি ভালো মার্ক পেয়েছো, ওই সাবজেক্টের মধ্য থেকে ওই সাবজেক্ট ওরিয়েন্টেড সাবজেক্ট দেওয়া হবে। ধরো তুমি ইংলিশে মার্ক বেশি তুলতে পেরেছো, এর মানে তুমি যে সাবজেক্ট পাওয়ার যোগ্যতা রাখছো সেটা হচ্ছে ইংলিশ। পাশাপাশি এছাড়াও ইংলিশ ওরিয়েন্টেড সাবজেক্ট, ধরো যে কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম, হ্যাঁ, তারপর ইন্টারন্যাশনাল রিলেশনশিপ, এই সাবজেক্টগুলো হচ্ছে ইংলিশ বেসড সাবজেক্ট। অর্থাৎ এই সাবজেক্টগুলোতে ইংলিশের প্রচুর সম্পৃক্ততা রয়েছে। এখন ইংলিশে যদি বেশি পাও তাহলে এই সাবজেক্টগুলোও তুমি পাবে। কিন্তু ইংলিশে খুবই কম মার্ক পেলা, বাংলাতে বেশি মার্ক পেলা, তাহলে তোমাকে বাংলা ওরিয়েন্টেড সাবজেক্টগুলো চান্স পাওয়ার পর দেওয়া হবে। ধরো যে তুমি বাংলাতে খুব ভালো মার্ক তুলেছো, এরকম অবস্থায় বাংলা সাবজেক্ট পেতে পারো, অথবা বাংলার মতো সাবজেক্ট রাষ্ট্রবিজ্ঞান পেতে পারো, বা তোমার ইতিহাস পেতে পারো, বা ওরকম কোনো সাবজেক্ট যেগুলো বাংলার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এই সাবজেক্টগুলো তুমি পেয়ে যাবে। এবার আসো আরও কিছু ইনফরমেশন যেগুলো তোমাদের জন্য আমার পক্ষ থেকে আমি মনে করছি যে হেল্পফুল হবে। সেটা হচ্ছে কনফিডেন্স অবশ্যই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দায়িত্ব পালন করে। অর্থাৎ তোমাকে নিজেকে কখনো মনে করা যাবে না যে না আমি চান্স পাবো না, আমার তো এটা সম্ভব না, এই প্রসঙ্গটা তোমাদের বাদ দিয়ে দিতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা সাধনের জন্য এই কনফিডেন্স নিয়ে আসতে হবে এবং মন মানসিকতা তৈরি করে নিতে হবে যে না আমি চান্স পাবো। এই মন মানসিকতা তৈরি করার সামগ্রিক নামই হচ্ছে কনফিডেন্স, যেটা অবশ্যই তোমাদের থাকতে হবে। তো আশা করছি আমার বিষয়টা তোমরা বুঝতে পেরেছ। এবার কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করি। 7 কলেজ নিয়ে অনেকেরই প্রশ্ন রয়েছে, আসলে 7 কলেজটা কেমন হবে চান্স পাওয়ার জন্য বা এখানে পড়ার জন্য। তো আজকে এই আলোচনাতে 7 কলেজ নিয়ে কিছু ইনফরমেশন অ্যাড করতে চাই। সেটা হচ্ছে 7 কলেজ সম্পূর্ণ ঢাকা ইউনিভার্সিটির আদলে চলছে। অর্থাৎ আগে সেশন জুট হতো, কারণ হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির আদলে ছিল না, কিন্তু বর্তমান ঢাকা ইউনিভার্সিটির আদলে রাখার জন্য 7 কলেজে কোনো সেশন জুট হয় না। 7 কলেজের সার্টিফিকেটও কিন্তু ঢাকা ইউনিভার্সিটি প্রদান করে। 7 কলেজের স্টাডিকে মেনটেন করে তোমার ঢাকা ইউনিভার্সিটি, এবং এইখানকার যে কোয়েশ্চেন প্যাটার্ন সব কিছু কিন্তু ঢাকা ইউনিভার্সিটির আদলেই হয়ে থাকে। এর মানে বর্তমান 7 কলেজ একটি স্ট্যান্ডার্ড ফর্মে আছে ন্যাশনাল ইউনিভার্সিটির মধ্যে, এবং এককভাবে অন্যান্য ইউনিভার্সিটি বা অন্যান্য জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তুলনামূলকভাবে প্রচুর উন্নত। সুতরাং এখানে পড়তে পারলেও তোমাদের বড় ধরনের একটা লাক হয়তো ফেভার করতে পারে। ঠিক আছে, তো তৎপরবর্তীতে তোমাদের আমি এটাই বলবো যে তোমরা অবশ্যই ভার্সিটিতে চান্স পাওয়ার জন্য নিজেদের ইনভলভ করে রাখবা সবসময় সর্বদা, যাতে একটা চান্স নিশ্চিত হয়ে যায় এবং রেজাল্টের আশায় কোনো ক্রমেই কিন্তু বসে থাকা যাবে না। আবারও বলছি তোমাদের। তো আশা করছি তোমরা বিষয়গুলো বুঝতে পেরেছ। ভিডিওটি যদি হেল্প করে থাকে কাইন্ডলি আমাকে সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে হেল্প করে দিবে, আর যদি হেল্প না করে থাকে ইটস ওকে, দিতে হবে না। তো সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমি তোমাদের সুস্বাস্থ্য এবং চান্স পাওয়ার কাম্যতা বিষয়টাকে লক্ষ্য রেখে আজকে এখানে সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।